আবারও স্বাগত জানাচ্ছি রাজধানী টিভি নিয়মিত আয়োজন ব্রিট রবিন এক্সপ্লেইনে। এই আয়োজনটা এমনই যেখানে আসলে আমার কি অধিকার, আমি কোনটা বুঝি না, কিন্তু রাষ্ট্রের মালিক হিসেবে আমার বোঝা দরকার, আমরা কিন্তু সেভাবেই বসেছি এবং ব্রিট রবিনের কাছ থেকে আমরা প্রশ্নে প্রশ্নে তার ব্যাখ্যাটা শুনবো, জানবার চেষ্টা করব আমার নিজের সম্পর্কে আমি আসলে কতটুকু জানতে পেরেছি আর কতটা আমার জানা দরকার। আবারও আয়োজনে ফিরছি এবং মোহাম্মদ রুহুল আমিন খন্দকার, আপনার কাছে আমি একটি জানতে চাওয়ার জায়গা রেখেছিলাম যে আমরা এতদিন যা দেখেছি একজন অভিনেত্রী, একজন যদি বলি কণ্ঠশিল্পী, একজন খেলোয়াড় কিংবা আরও বিভিন্ন সেক্টর যারা সমাজের এই সমস্ত সেক্টরগুলোতে খুব সফল, কিন্তু তিনি কি আইন প্রণয়নকারী হিসেবে, অর্থাৎ প্রণেতা যাদেরকে আমরা বলি, সেখানে কি তিনি সফল? আসলে এক্ষেত্রে আমাদের একটু পরিষ্কার হওয়া দরকার। সংসদ সদস্যরা কি আইন ড্রাফট করেন? তারা কি আইনটাকে বিল আকারে সংসদে নিয়ে আসেন? তা না। একটা প্রয়োজন মিট আপ করার জন্য আইন যখন দরকার হয়, তখন আইনটা কিভাবে হবে সেটার জন্য সরকারের একটা ডিপার্টমেন্ট আছে, আইন মন্ত্রণালয় ড্রাফটিং উইং আছে, বিভাগ আছে, সেখানে তারা একটা ড্রাফট করেন। তারা এটা ভালোভাবে দেখেন, আইনের ফাঁকফোকর কোথায় কি হবে না হবে, এখানে বিশেষজ্ঞরা এটা দেখেন। দেখার পরে এইটা ক্যাবিনেট আবার যাচাই বাছাই করে পাস করে, তারপর সংসদে যায় আরও চুলচেরা বিশ্লেষণের জন্য। তখন যারা বিশ্লেষণ সেখানে হয়, এখন এই চুলচেরা বিশ্লেষণের জন্য ওই বিষয়ে যার অভিজ্ঞতা নেই, যার বিজ্ঞতা নেই, সে তো চুলচেরা বিশ্লেষণ করতে পারবে না। এখন এই আইনগুলো পাশ হওয়ার ক্ষেত্রে দেখি কি আমরা যে রুলিং পার্টি তার দলীয়ভাবে একটা সিদ্ধান্ত নেয় যে এই আইনটা পাশ হবে কি হবে না। তখন ওই দলের যারা সংসদ আছেন তারা এই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো মত দিতে পারেন না। ফলে হয় কি, উনি যতই ফিল করুক না কেন যে এখানে এটা ঠিক না, এইটা উনি মুখ ফুটে পার্লামেন্টে আলোচনা করে ওই দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিয়ে নিজের সংসদ পদ হারাতে পারেন না। সে কারণে তারা ওখানে নিশ্চুপ থাকে। আপনার কাছ থেকে আমরা যতটুকু শুনলাম তাতে আসলে আরও একটু ভয়ঙ্কর মনে হচ্ছে আমাদের সাধারণ মানুষদের জন্য। ব্রিট রবিন, আপনি এই জায়গাটা এখন স্পষ্ট করবেন। তার কারণ হচ্ছে যিনি আমাদের জন্য আইন, আমরা যদি মালিক হই আমাদের জন্য আইনটা হয়, এবং সেই জায়গায় যিনি করছেন তিনিও বুঝছেন না, ড্রাফটটা করে দিচ্ছেন অন্য কেউ, আবার হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। বিরোধী দলে থাকলে তিনি যতই বুঝুক না জয়যুক্ত, তো তিনি যদি ওটা নাও সাপোর্ট দেন সেটা জয়যুক্ত হচ্ছে না। তাহলে পুরো প্রক্রিয়াটা আসলে কিভাবে হচ্ছে আর কিভাবে হওয়া উচিত ছিল? আমি আগেই বলেছি যে অত্যন্ত সুকৌশলে সরকার এবং জনগণকে মুখোমুখি করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। জি, যখন আইনের কোনো ড্রাফট হয়, আমি জানি না ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে দীর্ঘদিন আমার থাকার যে অভিজ্ঞতা হয়েছে, প্র্যাকটিসের যে অভিজ্ঞতাগুলো হয়েছে, এখানে সরকারি কর্মচারী, সেটা পিয়ন হোক, সে 500 কোটি টাকা মারুক, সে একটা পুলিশের সিপাই যে কাউকে ধরে নিয়ে যাক, বা একজন হাসপাতালের যে আয়া দেশে সরকারি চাকরি করে থাকে, তার কিছু হবে না, তার কোনো দায়িত্ব নাই। এইটা আইন এনশিওর করেছে। তাদের চাকরির ভিত্তিতে তাদের চাকরি যাবে না। পুলিশের একটা পুলিশের বিরুদ্ধে অন্তত পক্ষে 1000-এর উপরে এলিগেশন আছে, কিন্তু এই পুলিশের চাকরি যায় না, পুলিশের কোনো শাস্তি হয় না। এটা নিয়ে যদি গবেষণা করা হয় তাহলে তো এখন এরা আমাকে বিরুদ্ধে যাবে। এই পলিসিংটা এইভাবে আসলো কিভাবে? তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে। বাংলাদেশে 50 লক্ষ মামলার জট সৃষ্টি করা হয়েছে এই আইন দ্বারা। জি, এবং এর মধ্যে ওনাদের মতো জাত যারা ছিলেন তারা এটার জন্য অনেকটা দায়ী। ইটস এ পার্ট অফ ইট। 50 লক্ষ মামলার জট সৃষ্টি করা হয়েছে, গায়েবী মামলা হয়েছে। মামলাটা কিভাবে তৈরি হয়? আমি একটা দলিল করব, আপনার জায়গা আমি দলিল করে ওনাকে দিয়ে দিব, আমি জানতেছি জায়গাটা আপনার, কিন্তু আইন বলে দিয়েছে যে তুমি এটা দলিল করে দিতে পারবা, তোমার কিছু হবে না। কি অবাক লাগছে? এটা তো অদ্ভুত ব্যাপার। তাহলে দিস ইজ ল ইন বাংলাদেশ। পুলিশের একটা চাকরি করে, একটা অসুস্থ রুগী মরে যাচ্ছে, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া দায়িত্ব না,
এটার জন্য আর কোনো সমস্যা নাই। তাকে ধরে নিয়ে জেলখানায় যেতে পারবে, এই আইন ওকে পারমিট করছে। আমি একবার বলেছি না, অ্যামাজন জঙ্গলে এরকম ভয়ানক কোনো কিছু নাই। এমনভাবে আইনগুলো করা হয়েছে, সারা দুনিয়াতে যখন একটা এলিগেশন ক্রিয়েট করা হয় তখন উইটনেস স্টেটমেন্ট মাস্ট বি এ পার্ট অফ প্লিডিং। আমাদের এখানে নাই কেন? কোনো উইটনেস লাগবে না, কিচ্ছু লাগবে না, একজন লোককে ধরে নিয়ে সে নির্যাতন করতে পারবে। এগুলোকে জাস্টিফাই যেভাবে করি না কেন, আলটিমেটলি কি আমাদের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য? ডেফিনেটলি নট। অফকোর্স নট, অফকোর্স নট। সেই জায়গাটায় আমাদেরকে রক্ষা করবে কে? আইন প্রণয়ন যারা করেন তারা, আইন প্রণেতা যারা তারা। এর মধ্যে গত 54 বছরে আপনার এর মধ্যে 93% যারা আছে তারা জীবনে কোনোদিন একটা আইনের অক্ষর পড়েও দেখে নাই, তারা হাত ওঠায়। আমি এদেরকে নির্বাচন করব? আমি রাষ্ট্রের মালিক, আমি নির্বাচক, আমি এই সমস্ত লোকদেরকে আমি এমপি বানাবো? জি, অফকোর্স নট। আমি নিঃসন্দেহে তাকে সেই আমার প্রতিনিধি বানাবো না। প্রশ্ন আরেকটি করতে চাই, গণভোট এবার যেটা অনুষ্ঠিত হবে, সেই গণভোটের যে প্রশ্নগুলো সেগুলোকে আমরা সবাই বুঝবো নাকি না বুঝি একটা হ্যাঁ ভোট দিয়ে বসে থাকবো, কিংবা দরকার কিন্তু আমি না ভোট দিয়ে বসে থাকবো? বুঝবো আমরা সব কথাগুলো? সেই জায়গাটা একটু শুনি তো। এখানে মৌলিক যে ধারণাগুলো যেটা নিয়ে আমরা কাজ করি না, আমাদের মতো করে জুলাই যে সনদের কথা আমরা বলছি, যে সংস্কার আমরা প্রত্যাশা করছি, সব কিছু আমাদের অথবা কাছাকাছি একটা প্রচেষ্টা, ম্যাগনা কাটার মতো। আমি এটাকে ম্যাগনা কাটার মতো দেখি। আমাদের আর কিছু দরকার নাই, আমাদের সংবিধানও দরকার নাই। ম্যাগনা কাটা আছে, 1000 বছর ধরে ইংল্যান্ড কিন্তু সারা বিশ্ব শাসন করছে, নিজেরাও চলছে। সভ্য রাষ্ট্র, সভ্য জাতি হিসাবে তারা পৃথিবীতে 1 নম্বর জাতিতে আছে। তাহলে তারা তো তাদের কৃষ্টি কালচার নিয়ে ম্যাগনা কাটার উপর ডিপেন্ড করে যাচ্ছে। ঠিক ওরকম একটা টার্গেট নিয়েই তো আপনার জুলাই সনদটা তৈরি করা হয়েছে। যে সমস্ত সংস্কারের কথা বলা হয়েছে, আমরা মনে প্রাণে প্রত্যেকেই যদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, বিশ্ববিদ্যালয়ে, স্কুলে, কলেজে, আমরা ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের ডমস্টের বুক আমরা পড়াশোনা করি, ওই দেশে কমন ল আমরা পড়াশোনা করি। আমাদের এখানে এগুলোকে ইম্পোজ করতে হবে মানুষকে জানানোর জন্য, বোঝানোর জন্য। সেই কাজটা আমরা সাংবাদিকরাও করছি না, আমরা লয়াররাও করছি না, আমরা অনেকেই করছি না। আমরা শুধুমাত্র এর বাইরে গিয়ে অপ্রচলিত যেটা আমাদের না, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আমাদের এত কিছু আলোচনা দরকার নাই। আপনি বারবার বলছেন এটা আমাদের জন্য যেটা করা হয়েছে, জুলাই সনদটা আমাদের জন্য যেটা করা হয়েছে, সেটা নিয়ে আমরা কাজ করি, সেটা নিয়ে আমরা নেক্সটে যদি আমাদের কোনো আইন প্রণয়নের দরকার পড়ে, যারা সক্ষম, যারা কেপাবল, যারা পুরো রাষ্ট্রটাকে বিনির্মাণে ভূমিকা রাখতে পারে, তাদেরকে আমরা চাই, তাদেরকে আমরা নির্বাচন করতে চাই। সেই জন্যই তো আমি একটা চমৎকার একটা ফ্রেম দাঁড় করিয়েছি। নাম্বার দিব আমি, যে কি কত নাম্বার পেয়েছে, প্রত্যেকটা প্রার্থীকে আমি নাম্বার দিব। যদি তারা মিনিমাম 5 নাম্বার না পায় এবং তাদেরকে যদি আমরা নির্বাচন করি এজ এ নির্বাচক হিসাবে, তখন তো সেই দায়টা আমাদের উপর এসে পড়বে। সেটা কি তফসিল ঘোষণার পরপরই দিবেন আপনি? এটা অলরেডি ইজ ইন প্ল্যান। তফসিল ঘোষণার পরপরই যারা যারা নির্বাচনে প্রার্থী হবেন তারা পরীক্ষা দিবেন। আপনি কি সেই নম্বরপত্র আপনার কাছে রেখে দিবেন নাকি না, আমাদের সারা উদ্দেশ্যে দুনিয়ার মানুষ জানবে। দর্শক সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষ জাজ করার, এর বাইরেও তাকে জাজ করার এবং নাম্বার দেওয়ার সুযোগ পাবে। জি, এটা তো একটা গ্রেট অপরচুনিটি আমাদের জন্য। হ্যাঁ, ফেরদৌসী উনি এমপি প্রার্থী, ওনার এই 10 নম্বরের মধ্যে উনি 5 নম্বর পেয়েছেন, 8 নম্বর পেয়েছেন, 4 নম্বর পেয়েছেন, কোনটায় কত নম্বর পেয়েছেন সবাই জানবে। এই যে মামলার পাহাড়, এটাও হওয়ার কথা ছিল না? আমি যদি সবকিছু আমারটা ঠিকঠাক মতো বুঝে পাই, আমার মামলা করতে যাওয়ারই তো দরকার হতো না। সেরকম কি ব্যাপারটা? এখানে আমি আবার ওই আইন প্রণয়নের ক্ষেত্রে যে আমাদের ব্যর্থতাটা, আমি বারবার বলছি যে আপনি পৃথিবীর কোথাও পাবেন না। ইভেন উনি যে ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, জি, আপনি বলেন যে ইংল্যান্ডে একজন ক্রাউন কোর্টের জাজ, উনি 3টা বা 5টা যে কোনো অর্ডার দিলে সেই অর্ডারটা রিসার্চে চলে যায়। আমাদের দেশের, আমি দায়িত্ব নিয়ে বলছি, কত % মামলার রায় হাইকোর্টে রিভার্স করে? যদি ম্যাজিস্ট্রেট কোর্টের রায় যদি শতকরা 50টা, 60টা, 70টা, 100টা যদি রিভার্স করে, তার মানে প্রত্যেকটা রায় ভুল ছিল। আমি যদি এতগুলো ভুল করি, আমার দায়িত্বটা কি? আমার কোনো দায়িত্ব আছে? ম্যাজিস্ট্রেট একজন ইনোসেন্টকে জেলে পাঠিয়ে দিল, জেনে শুনে দায়িত্ব নিয়ে জেলে পাঠাইল,
ওনাকে হাইকোর্ট জামিন দিয়ে দিলেন, জজ কোর্ট জামিন দিলেন, এটার জন্য কি ওনার কোনো পানিশমেন্ট আছে? তাহলে ওই যে আইন, ওনার যে মানে অপব্যবহার করার যে ক্ষমতাটা, এটা কে করেছে? আইন তো তাকে সেটা অপব্যবহার করার ক্ষমতাটা দিয়েছে, জি, অপব্যবহার করার ক্ষমতাটা তাকে দিয়েছে। তার কোনো দায়িত্ব নাই, পুলিশ তার কোনো দায়িত্ব নাই, জাজ তার কোনো দায়িত্ব নাই, উকিল তার কোনো দায়িত্ব নাই, ডাক্তার তার কোনো দায়িত্ব নাই। একটা সুস্থ মানুষ গেল নিয়ে আপনি হাসপাতালে ঢোকার সাথে সাথে তাকে আপনি পেট কেটে ফেললেন, সিজার করে ফেললেন। ইংল্যান্ডে 3%-এর উপরে আপনার যায় না, এখানে 98%, 99% লোকরে আপনি সাথে সাথে আপনি তাকে সিজার করে ফেলতেছেন। এগুলো কি? আমরা এই জায়গাগুলো দেখার জন্য যে আইনটা প্রণয়ন, আইনের দুর্বলতা নিয়ে আমরা অনেক অনেক কাজ করব, অলরেডি অনেক কাজ করেছি, যেটার জন্য আমরা জায়গায় ব্রিট রবিন আপনাকে থামাতেই হচ্ছে, কারণ আমরাও সেগুলো ধাপে ধাপে শুনতে চাই। একদিনে সব শুনে ফেললে তো আমাদের বদহজম হয়ে যাবে, আমরা নিতে পারবো না এতটা। আজকে যেহেতু আমরা আইন প্রণেতাদের নিয়ে কথা বলছি, আইন প্রণয়নের জায়গাটায় সেটাই শুনি, এবং মোটা দাগে এইটাই তো আমরা আলোচনা করছি আজকের এই বিষয়ের উপরে। প্রাসঙ্গিকভাবে যতটুকু আসলো ততটুকু আপনারা বললেন, কিন্তু সে জায়গায় আমি আবারও আইন প্রণয়নের জায়গায় একটু ছোট্ট করে শুনে সামনে শেষ করতে হবে, কারণ খুব বেশি সময় নেই, ধাপে ধাপে শেষ করেছি অনেকটা আলোচনা। আইন প্রণয়নকারী যারা রয়েছেন তারা কি আসলে তার জেলার, বা আমি যদি বলি যে এলাকা, জেলা বললে এখানে ভুল হবে, এলাকা, তার এলাকায় যারা কাজ করছেন, সে আপনি ডাক্তার বলেন, আইনজীবী বলেন, আমার মতো সাংবাদিক বলেন, তারা যদি যথাযথভাবে কাজ করছে কিনা, এটা কি কোনো মনিটরিংয়ের দায়িত্ব তাদের থাকে কিনা? যেহেতু ওই এলাকাটার প্রতিনিধি হয়ে তিনি এসছেন, ওই এলাকাকে দেখভাল নানান করা, ব্যবস্থা কতটা নেওয়ার দায়িত্ব তার হাতে থাকে, সুযোগ, আর তিনি কতটা সামনে নিতে পারেন, কতটা আমরা ভাবতে পারি, এই জায়গায় একটু শুনতে চাই। এখানে আমি বারবার বলছি যে আমাদের অনুধাবনের জায়গাগুলো, আমরা যারা সাধারণ নাগরিক যারা আছি, আমাদের অনুধাবনের জায়গাগুলোকে এক্সপান্ড করার জন্যই কিন্তু আজকের এই আয়োজন। আমি একটা কঠিনভাবে একটা জিনিস রিসার্চ করার চেষ্টা করছি। যে অর্গানগুলো থাকে, গভর্নমেন্টের যে অর্গানগুলো থাকে, সেই অর্গানগুলোর মধ্যে সরকার বলি, সাংসদ বলি, বিচার বিভাগ বলি, আইন বিভাগ বলি, অন্যান্য যে অর্গানগুলো থাকে, এর মধ্যে এই আপনার আইন বিভাগ বা আইন সংসদ যেটা আইন প্রণয়ন করে, এটা ইজ লাইক অ্যান মানে হেডের মতো মানুষের অনিয়ন্ত্রিত কোষ, যেটা অনিয়ন্ত্রিত কোষ আমরা যেটাকে বলি, ক্যান্সার। এখন আমাদের এই ক্যান্সারটা যদি মাথায় হয় তাহলে কিন্তু প্রচণ্ড ঝুঁকি, যে ঝুঁকিতে বাংলাদেশ পড়ে গেছে বলে সবসময়, এই মারা গেল, এই অমুক দেশ নিয়ে গেল, আমরা সার্বভৌমত্ব হারাচ্ছি, এই করছি সেই করছি, কারণ এই মাথায় ক্যান্সারের কোষগুলো মাথায় মাথায় এমন বেশি চারা দিয়ে উঠে যে আমরা এই রাষ্ট্র যদি আমরা একটা পুরো বডি চিন্তা করি, বাঁচবো কি বাঁচবো না এই ঝুঁকির মধ্যে চলে যায়। এখন এই হেড, আমি যদি সংসদকে যদি হেড ধরি, মাথা ধরি, যারা আইন প্রণয়ন করে, এই মাথার ভিতরে যদি ক্যান্সার হয় তাহলে ঝুঁকিটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যায়। তা আইন প্রণয়নকারী যারা আছেন তাদের তো সুষ্ঠু স্বাভাবিক আচরণ করতে হবে, তার যেটা করা উচিত সেটা করতে হবে। এর বাইরে কোনো কিছু করতে গেলেই ধরেন ওই যে কোষের যে বৈরী আচরণ, ক্যান্সারের কোষের মতো, দেশটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এইটা আমাদের নির্বাচক যারা, আমাদের নাগরিক যারা যারা তাদেরকে নির্বাচন করবে, তাদেরকে বোঝানো, তাদের নিজেদের এইটা বোঝা খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। কিন্তু আপনি বলছেন যে তারা যদি কেউ একটু বিরূপ আচরণ করে, তাদের মধ্যে সুস্থ কারা? আমি সুস্থ একজন প্রতিনিধি পাঠাতে চাই, আমাকে আপনি কিছু সিমটম বলে দেন যে এই দেখলে বুঝবেন যে এরা হচ্ছে সুস্থ, সেভাবে আমি সিম্বলিকভাবেই বললাম, আপনি সেভাবে যদি ব্যাখ্যাটা দিতেন। থ্যাংক ইউ। স্মেল করেন তো, গন্ধ নিতে করেন? জি। এমন কিছু কিছু মানুষ আছে যার নাক $1 বিলিয়ন ইন্স্যুরেন্স করা, ওরা যেমন পারফিউম অন্যান্য স্মেল করে ওরা সার্টিফিকেট দেয়। আমি অতটুকু স্মেল করতে চাই না। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা স্মেলিং পাওয়ার আছে। যেমন আমি চোখ বন্ধ করলেই আমি বলতে পারি, আমি অনেককে চিনি, 50 জনের মধ্যে আমি 10 জনকে চিনি, স্মেল করি যে তারা গড গিফটেড প্যাট্রিয়ট। জি। নাম্বার 2, যে এই মানুষটা শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য চিন্তা করে কিনা, ভাবে কিনা, কাজ করে কিনা, এবং তার এটা করার সামর্থ্য আছে কিনা, অ্যাবিলিটি টু ওয়ার্ক। আমি তো শুধু ভাবলে হবে না যে আমি নেইমার হবো, আমার তো সেই ড্রিবলিং ক্ষমতা থাকতে হবে, আমার তো সেই পাসিং ক্ষমতা থাকতে হবে। এইটা দেখা যায়, একটা স্মেল করা যায় আর একটা দেখা যায়।
যে এই যে ফেরদৌসির তার ড্রিবলিং ক্ষমতা আছে, তার পাসিং ক্ষমতা আছে, এই সে গোল দিতে পারে। জি, ভেরি সিম্পল। এর মধ্যে এই যে সম্যক তার যে জ্ঞানগুলো রয়েছে, এটা আমি কিন্তু দেখতে পাই যে এই মানুষটা আমাদের আইন প্রণয়নে হেল্প করতে পারবে, আমাদেরকে মুক্তি দিতে পারবে। এবং এই যে ক্রাইটেরিয়াগুলো আমরা সেট করেছি, যে এখন যদি প্রশ্নপত্র ফাঁস করে দেই একটু মুশকিল, আমাদের যারা ডাইরেক্টর আছেন ওদের সাথে একটু আলোচনা করব, এর পরবর্তীতে যদি ওনারা অ্যালাউ করে তখন আমরা প্রশ্নপত্র ফাঁস করে দেব। জি, হ্যাঁ, আমরা আগে দিচ্ছি না, একেবারে নির্ধারণ করা আছে সবার জন্য, জি। কারো মুক্তি নাই। সেক্ষেত্রে কিছু সিমটম তো আমরা আসলে জানলাম যে সুস্থতা আর অসুস্থতা আমরা কি করে আসলে পার্থক্য করতে পারবো। দর্শক, আপনাদেরও বলে রাখি, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আমাদেরকে ব্রিট রবিন যে জায়গাগুলো একটু বুঝিয়ে দিলেন, সেখানে পর্যবেক্ষণ তো আমরা করতে পারবো যে দেশপ্রেম কার মধ্যে আছে। আমি দীর্ঘদিনের তার চলাফেরা, তার যে কাজকর্ম, সেখান থেকে আমি কিন্তু এটা যাচাই বাছাই করতে পারবো তার সক্ষমতা রয়েছে কিনা ওই কাজটা করবা। শুধু বুকের মধ্যে দেশপ্রেম রয়ে গেছে কিন্তু তিনি তেমনভাবে সক্ষম নন, তাহলেও কিন্তু সেই জায়গাটা আমরা যাচাই বাছাই করতে পারবো। এই বিষয়গুলো আমরা আসলে সামনে চিন্তা করব, ভাববো, তারপর আমার মূল্যবান ভোটটা আমি প্রদান করব। আমি এই পর্যায়ে মোহাম্মদ রুহুল আমিন খন্দকার আপনার কাছে আসি। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনি আসলে যদি বলি যে একদম সাধারণ নাগরিক হিসাবে এই মুহূর্তে আপনি একজন যে অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ, সেটা আমি ভাবছি না, সাধারণ নাগরিক হিসেবে আপনি আসলে এই যাচাই বাছাই কতটুকু করেন ভোট দেবার আগে? ধন্যবাদ। এই যাচাই বাছাই করার ক্ষেত্রে আমি প্রথমে দেখব সেই লোকটা সৎ জীবনযাপন করেন কিনা, আচ্ছা, ব্যক্তিগতভাবে তিনি সৎ কিনা, তার অর্জিত সম্পদ বৈধভাবে অর্জিত হয়েছে কিনা, তার জীবনযাপন তার আয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, এটা দেখলেই আমরা বুঝবো সে কতটা বিত্তবান আর কতটা চিত্তবান, কতটা সে ন্যায়বান, কতটা সে জ্ঞানবান, কতটা সে ক্ষমতাবান, কতটা সে দায়িত্ববান। এগুলো তার কর্মকলাপে আমরা বুঝবো। একজন এমপি পদে যিনি দাঁড়িয়েছেন তিনি প্রচার করবেন, তার একটা ব্যয়বহুল প্রচার আছে, সেই ব্যয় বহন করার মতো আয় তার আছে কিনা। কজন রাজনীতিবিদ এর পেশা আছে আয় করার, সে আয়ের দ্বারা অর্জিত অর্থ দিয়ে সে এটা করছে কিনা, এটা কিন্তু মানুষ সহজে বোঝে। এখন ব্রিট রবিন যেটা বলছেন দেশপ্রেম, সাধারণ মানুষ কিন্তু দেশপ্রেম বুঝতে চায় না, দেখতে চায় না, তারা দেখতে চায় এলাকা প্রেম। ওই প্রার্থীটা আমার এলাকার কিনা, সে আমার আত্মীয় কিনা, আমি তার কাছের কিনা, তার হইলে আমি ওখান থেকে সুবিধা পাবো। যে আমার অপরিচিত দূরে, তার কাছে ভোট দিয়ে আমার লাভ নাই, আমি তার কাছ থেকে কোনো সুবিধা পাবো না, এই সমস্ত বিবেচনা করেন। কিন্তু তারা এটা ভাবেন না যে আমি যাকে ভোট দিয়ে নির্বাচিত করব সে যদি ভালো কাজ করে সেইটারও অংশ আমি, সে যদি খারাপ কাজ করে সেটারও অংশ আমি। ওই যে রবীন্দ্রনাথ বলেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তার যেন তৃণ সমুদয়। এখন এই বোধ তো সাধারণ মানুষের ভিতরে ওই পর্যায়ে আসে নাই, কিন্তু সমাজে যারা দায়িত্বশীল ব্যক্তি আছে, যারা এটা বোঝেন, তাদের দায়িত্ব হচ্ছে সৎ প্রার্থীকে সেইটাও তাদের প্রচার করা, তার আত্মীয় স্বজনের মধ্যে, তার এলাকার মধ্যে, তার আয়ত্তের মধ্যে যে সমস্ত ভোটার আছে সেই ভোটারদেরকে বলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একদম সাধারণ নাগরিক হিসেবে আপনি আপনার ভাবনাটা আমাদের সাথে শেয়ার করলেন, তাতে আমাদেরও হয়তো সেই ভাবনার জায়গাটায় অনেক বেশি সমৃদ্ধ তো করবেই, আর আমরা হয়তো আরও বেশি যাচাই বাছাইয়ের জায়গাটাও নিজেরা দাঁড়াতে পারবো। ব্রিট রবিন, একদম শেষের দিকে চলে এসেছি। সেই জায়গায় টাকার কথাটা যেটা একটু মোহাম্মদ রুহুল আমিন খন্দকার বলছিলেন, আমরা দেখি নির্বাচন আসলে টাকার একটা বাজেটও দেওয়া হয়, নির্বাচন কমিশন এত টাকা খরচ করতে পারবেন, তার থেকে আবার বেশি খরচ করা হয়। এইটা আসলে কতটা মানে জরুরি, বা এইটা নিয়ে ভাবাটা কতটা জরুরি? এটা তো সাধারণ মানুষ যেভাবে চিন্তা করে সেইভাবে উনি হয়তো বললেন। প্রথম হচ্ছে যে আমি তো কমপ্লিটলি আইন প্রণয়নের বাইরে একজন আইন প্রণয়তার কোনো কাজ দেখি না, শূন্য। সুতরাং জনসেবা বলতে যেটা বোঝায় সেটা তো তার ইখতিয়ারের মধ্যে পড়ে না। জি, একটা ইম্পসিবল জিনিসকে আমরা পসিবল করার চেষ্টা করছি কেন, যেটা তার ইখতিয়ারের মধ্যেই পড়ে না। সেটাই আমরা বছরের পর বছর বা যুগের পর যুগ দেখে এসেছি। আমরা উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আমরা এটা চাই না। আমি কিন্তু বারবার বলছি যেটা ক্যান্সার উদাহরণ দিই, যার যেটা কাজ সেটা সে করবে, এর বাইরে কিছু করতে গেলে সে ক্যান্সার, মাইন্ড ইট। এর বাইরে যেটা করতে গেলে সে ক্যান্সার, একদম ক্লিয়ারলি ডিফাইন করা এটা, তোমার যেটা কাজ তুমি এটা করবা, এর বাইরে কোনো কিছু করলে তুমি ক্যান্সার।
দর্শক, এই ব্যাখ্যার বার্তাটা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আইন প্রণয়ন যিনি করবেন, অর্থাৎ আইন প্রণেতা, তিনি শুধু আইন প্রণয়নই করবেন, সেবা দেওয়ার জন্য ওই এলাকায় নানান ধরনের সংস্থা রয়েছে বা আরও অনেকগুলো উইংস রয়েছে, তারা সেবার কাজটা করবেন। আমরা কিন্তু একজন সংসদ সদস্যের কাছ থেকে কোনোভাবেই সেই সেবার জায়গাটা দেখে তাকে নির্বাচিত করব না। জি, আবারও আপনার ব্যাখ্যা শুনতে চাই। তিনটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সাবজেক্ট, অবজেক্ট এবং মিনস। এই তিনটা জায়গায় আইন প্রণয়নের অবজেক্টটা কি, আমাদের সাধারণ মানুষ, এবং ওই জায়গাটা আমাদের সবার সজাগ থাকতে হবে। ল কিন্তু কিছু না, জাস্ট এ টুলস ফর দ্য সেক অফ জাস্টিস, জি, নাথিং এলস। তাহলে আমার ন্যায় বিচারের জন্য আইনটা শুধু একটা টুলস হিসেবে ব্যবহৃত হয়। এটা একটা একেবারেই আমরা এটাকে বলতে পারি যে একটা টুলস বলতে পারি, হাতিয়ার যেটা আমরা means বাংলায় বলি আমরা, বলি। জি। এটা উপায় বলতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা সাধারণ মানুষরা সবসময়ই অবজেক্ট, সাবজেক্ট এবং মিনসটাকে গুলাই ফেলছি। রাস্তায় বাস আছে, এই বাসে আমি মিরপুর যাব, এখন সেই বাসটা নিয়মতান্ত্রিক উপায়ে চলবে আমার জন্য, বাসটা চলবে আমার জন্য। কোনো কিছু হইলেই বাসের হরতাল, কন্ডাক্টরের হরতাল, তারা তো কোনো সাবজেক্ট না। তাহলে আমার অবজেক্টটা, আমি যদি তাদের একমাত্র অবজেক্টিভ হয়ে থাকলে আমাদের কল্যাণের জন্য যা যা দরকার জি। সবই তো সেখানে করবে, করার কথা, তাই না? প্রত্যেকটা জায়গাতেই আমরা অবজেক্টিভের বাইরে চলে আসি। আপনি রাস্তায় চলবেন, ফুটপাতে গেঞ্জি বিক্রি করছে, তাকে জিজ্ঞাসা করবেন, ও বলবে এটা কি তোর বাপের জায়গা, তুই আমার না করিস কেন? ও বুঝতেছে না যে এই যে রাস্তা, এটা অবজেক্টিভ হচ্ছে 18 কোটি মানুষ এই রাস্তা চলাচল করবে, এটা গেঞ্জির মালিকের জন্য না। হি ইজ দ্য নট ইন পার্সন, সে এটার মালিক না। এবং সাধারণ মানুষের মধ্যেও এই ধারণাটা প্রকট না যে ওইটার সে ওনার, তার লায়াবিলিটি আছে এই জিনিসটাকে দেখভাল করার, পরিষ্কার রাখার, ক্লিন রাখার। তো এই যে সাবজেক্ট অবজেক্টিভের যে ব্যাপারগুলো আছে, এগুলো নিয়ে আমরা পরের পর্বে অনেক কথা বলবো নিঃসন্দেহে। এবং সেই জায়গায় আপনার যে ব্যাখ্যা, যে আমি যদি গেঞ্জি বিক্রেতা হই, এইটা যে আমার গেঞ্জি বিক্রি করার জায়গা না, সেটা যেমন আমাকে বুঝতে হবে। আমি যদি পথচারী হই, তাহলে এই জায়গাটা দিয়ে আমি হাঁটবো, এটাও আমার মালিকানা, আমার জায়গা, আমাকে বুঝতে হবে। অর্থাৎ দুইটা অংশই আমাদের বুঝে নিতে হবে। আজকে ব্রিট রবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ রুহুল আমিন খন্দকার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আয়োজন আজকের মতো এখানেই আমরা শেষ করছি। দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সাথে ছিলেন, আর থাকতেই তো হবে, কারণ এই আয়োজন আপনাদের জন্য। এবং সেই জায়গায় আজকে আমরা একটা মোটা দাগের আলোচনা করেছি। আপনাদের আজকের আলোচনা শুনলে কারো কারো মনে হতে পারে যে এই আলোচনা দিয়ে আমি কি করব, এই আলোচনা আমার আসলে কোনো কাজে লাগবে না। কিন্তু না, নিঃসন্দেহে এই আলোচনা আপনার কাজে লাগবে। এবং আরও সামনের যত পর্ব আসবে, আমরা আপনাদেরকে সম্পৃক্ত করে নিব। আপনারা আপনাদের নানান জায়গা থেকে হয়তো অংশও নিতে পারবেন সরাসরি আমাদের এই আয়োজনে, কিংবা আপনাদের কোনো বার্তা আমাদেরকে পৌঁছে দিতে পারবেন, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাই নিয়মিত এই আয়োজন দেখবার জন্য আপনারা চোখ রাখবেন রাজধানী টিভির পর্দায়।